শুভ সকাল প্রিয় ছাত্ররা, সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা সিলেবাসের চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করছি। অনেকেরই তোমাদের জিজ্ঞাসা দেখছি যে চ্যাপ্টার 7-এর পরে চ্যাপ্টার 10 কন্টিনিউ করছি, মাঝখানে চ্যাপ্টার 8-9 কি বাদ যাবে কিনা। 8-9 বাদ যাবে না, চ্যাপ্টার 8-9 ক্যাটাগরির দিক থেকে বা যে চ্যাপ্টারের কন্টেন্টের দিক থেকে মিল রয়েছে বিধায় সেই দুটি চ্যাপ্টার আমরা চ্যাপ্টার 10-এর পরে কন্টিনিউ করব। চ্যাপ্টার 10 একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে প্রশ্ন এসে থাকে, এই কারণে এই চ্যাপ্টারটি একটু আগে কন্টিনিউ করছি। তো এই চ্যাপ্টারে গত ক্লাসে পর্যন্ত আমরা যেগুলো দেখেছি, লাস্ট ক্লাসে আদর্শ গ্যাসের সমীকরণ, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের সমীকরণটা দেখেছিলাম। আশা করি তোমাদের মনে আছে সেই সমীকরণটা। সেই চাপের সমীকরণের সেই রিলেশন থেকে আরো কিছু সমীকরণ আজকে আমরা দেখব। এই চ্যাপ্টারে প্রচুর সমীকরণ রয়েছে, কাজেই প্রচুর প্র্যাকটিস করে লিখে লিখে একটু কষ্ট করে প্র্যাকটিস করবে তোমরা, যাতে করে প্রপার জায়গায় প্রপার সমীকরণটা ব্যবহার করতে পারো। যদি বুঝে পড়ো আশা করছি প্রবলেম হবে না। আমরা আদর্শ গ্যাসের বেলায় দেখেছিলাম আদর্শ গ্যাস একটি নির্দিষ্ট সমীকরণ ফলো করে এবং মেনে চলে, পিভি সমান এনআরটি। এই সমীকরণটি আমরা দেখেছি যদিও, কিন্তু সেই লিমিটেশন দেখেছি আমরা আদর্শ গ্যাসের অণুগুলোর আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আকর্ষণ বিকর্ষণ বল বিবেচনা করা হয় না। এছাড়াও টোটাল গ্যাসের যে ভলিউম বা আয়তন, তার তুলনায় অণুগুলোর আয়তন খুবই নগণ্য বিবেচনা করা হয় বলে বাস্তব গ্যাসের সাথে আদর্শ গ্যাসের পরিপূর্ণ মিল পাওয়া যায় না, বা বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ধর্ম থেকে বিচ্যুত হয়। তো সেই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করে বিজ্ঞানী ডাচ বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বাস্তব গ্যাসের জন্য এই আদর্শ সমীকরণের যে সমীকরণটা রয়েছে সেটাকে একটা আলাদা রূপ দেন বাস্তব গ্যাসের জন্য, যেগুলো সব বাস্তব গ্যাস না মানলেও মোটামুটি অধিকাংশ বাস্তব গ্যাস সেটা মেনে চলে। যেখানে ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা হচ্ছে সেটা বাস্তব গ্যাসের ব্যাখ্যার জন্য। আদর্শ গ্যাসের বেলা আমরা এই সমীকরণটা দেখি, পিভি সমান এনআরটি, আর ভ্যান ডার ওয়ালস সমীকরণটা হচ্ছে পি প্লাস এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান আর টি। এখন এখানে এ বি এই রাশিগুলো কি? এগুলো হচ্ছে গ্যাস অনুযায়ী নির্দিষ্ট গ্যাসের বেলায় এই মানগুলো হচ্ছে ধ্রুব রাশি। এক একটা গ্যাসের প্রপার্টি এক এক রকম হয়, তার জন্য এই ধ্রুবকগুলোর মান পরিবর্তিত হয়, সব গ্যাসের জন্য একই মানের হয় না। এখন ভ্যান ডার ওয়ালস যে ইকুয়েশনটা প্রদান করেন বাস্তব গ্যাসের জন্য, এখানে উল্লেখযোগ্য বিষয় হলো আদর্শ গ্যাসের বেলা যেটা ধরা হতো অণুগুলোর আয়তন নগণ্য, তিনি অণুগুলোর আয়তন নগণ্য বিবেচনা করেননি, অর্থাৎ অণুগুলো নির্দিষ্ট আকার আছে, সেগুলোর আয়তন রয়েছে, সেটা মেনে নিয়ে এই সমীকরণটি প্রদান করেছেন। আরেকটা উল্লেখযোগ্য বিষয় আমরা আদর্শ গ্যাসের বেলায় দেখেছিলাম যে আদর্শ গ্যাসের বেলায় বলা হচ্ছে যে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকে না, অর্থাৎ উপেক্ষণীয়। কিন্তু এই ভ্যান ডার ওয়ালসের বাস্তব গ্যাসের জন্য যে সমীকরণ, এই সমীকরণটা মূলত বাস্তব গ্যাসের জন্য। এই সমীকরণে অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল বিবেচনা করা হয়েছে, অর্থাৎ সেটা যেটা আদর্শ গ্যাসের বেলায় বিবেচনা করা হয়নি, সেটা এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে। তো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য, আর আদর্শ গ্যাস সমীকরণ তো আমরা পড়েছি। গত ক্লাসে একটা বিশেষ ইকুয়েশন তোমাদের পড়িয়েছিলাম, যে গ্যাসের গতিতত্ত্ব অনুসরণ করে চাপের সমীকরণ পিভি সমান 1/3 mc স্কোয়ার, এই ইকুয়েশনটা পড়িয়েছিলাম। এটাকে আবার পি সমান 1/3 রো সি স্কোয়ার এভাবেও লেখা যায়, সেটা দেখিয়েছিলাম কিভাবে আসে। ভিটাকে যদি অপোজিট সাইডে নিয়ে যাই, তো এই ইকুয়েশন প্রয়োগ করে আমরা আরো বেশ কিছু ইকুয়েশন দেখব যেগুলো আমাদের ম্যাথের প্রয়োজনে লাগবে। গতিসূত্র প্রয়োগ করে প্রথমত হচ্ছে চাপ ও আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক। চাপ ও
আয়তনের সাথে আমরা ঘনত্ব তার সম্পর্কটা একটু দেখতে চাই। আমরা পি সমান 1/3 রো সি স্কোয়ার, এই ইকুয়েশনটা তো গত ক্লাসেই পেয়েছি। এখান থেকে এখানে সি ছিল আরএমএস ভ্যালু, গ্যাসের ক্ষেত্রে আরএমএস ভ্যালু মূল গড় বর্গবেগ, যেই মান সেই মান। তাহলে সি সমান আমরা লিখতে পারি √3p/রো। এখানে এটাই হলো চাপ পি এবং আয়তনের সাথে ঘনত্বের সম্পর্ক। যেহেতু ঘনত্ব যদি বলি সেখানে আয়তনের ব্যাপারটা চলে আসে, ঘনত্ব সমান m/v আমরা জানি। তাহলে চাপ এবং আয়তনের সাথে ঘনত্বের, বা যদি বলি মূল গড় বর্গবেগ, তার সাথে ঘনত্বের সম্পর্ক, চাপ এবং ঘনত্বের সম্পর্ক সূচক ইকুয়েশন, সেই হিসেবেও এই ইকুয়েশনটা আমরা বলতে পারি। 2 নম্বর ইকুয়েশন আমরা যেটা প্রতিপাদন করব সেটা হচ্ছে গ্যাসের চাপ একক আয়তনের গতিশক্তির 2/3। গ্যাসের চাপ একক আয়তনের, আমি যদি কথায় লিখি, গ্যাসের চাপ একক আয়তনের গতিশক্তির 2/3। এই ইকুয়েশনগুলো এজন্যই দেখা, এগুলো আমাদের ম্যাথের জন্য লাগবে। গ্যাসের চাপ একক আয়তনের গতিশক্তির 2/3। আমরা পিভি সমান পড়েছি 1/3 mc²। এটা গত ক্লাসেই দেখিয়েছিলাম তোমাদের। তাহলে পি সমান লিখতে পারি 1/3 m/v/c²। এটা লিখতে পারি, ভিটাকে পাশে এনে সমান সমান 2/3, আমি যদি 2 এক্সট্রা লিখি এখানে লিখতে পারি 1/2 mc² ইন্টু 1/v। জাস্ট 2 এক্সট্রা লিখলাম, কাটাকাটি গেলে কিন্তু আগের লাইনটাই থাকে। 2/3 ইন্টু 1/2 mc²। 1/2 mv² যেরকম আমরা গতিশক্তি লিখি, 1/2 mc², এটাকেও গতিশক্তি হিসেবে লিখতে পারবো। তাহলে পি সমান দাঁড়াবে 2/3 ইন্টু গতিশক্তিকে আমরা ই দিয়ে ডিনোট করতে পারি, E/v। অর্থাৎ গ্যাসের চাপ একক আয়তনে, ভলিউম যেহেতু নিচে, তাহলে একক আয়তনে যে গতিশক্তি তার 2/3। এটি হচ্ছে চাপের সঙ্গে গতিশক্তি এবং আয়তনের সম্পর্ক দিয়ে আমরা বলতে পারি। ঠিক আছে, তারপরে থার্ড যে ইকুয়েশনটা আমরা দেখব সেটি হচ্ছে গ্যাসের ক্ষেত্রে 1 মোল গ্যাসের জন্য গতিশক্তির সমীকরণ। 1 মোল গ্যাসের জন্য গতিশক্তি কি হয়, বা 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের গতিশক্তি, সেটা আমরা দেখব গতিশক্তি কি হয়। আমরা জানি পিভি সমান 1/3 mc²। আবার 1 মোল গ্যাসের জন্য n সমান যদি 1 মোল হয়, সেই 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি পিভি সমান RT। তাহলে এই পিভি আর এই পিভি, যেহেতু দুইটাই পিভি, তাহলে রাইট সাইডটাকে আমরা সমান ধরতে পারি, অর্থাৎ 1/3 mc² সমান RT, এটা আমরা বলতে পারি। 1/3 mc² সমান RT বললাম। তাহলে এখানে যদি আবার 2/3 mc² লিখতে যাই, 2/3 লিখলাম ইন্টু 2/3, যেহেতু 2 এক্সট্রা লিখলাম সেহেতু আবার সেটাকে বাদ দেওয়ার জন্য 1/2 mc² লিখলাম, সমান সমান RT। 1/2 mc² একটু আগে লিখেছি আমরা। 1/2 mc² বলতে কি বোঝায়? ই কে বোঝায়, গতিশক্তি ই। তাহলে এখানে পাচ্ছি আমরা 2/3 ইন্টু ই সমান RT, বা ই সমান লিখতে পারবো 3/2 RT। এটাই হলো আমাদের ইকুয়েশন 1 মোল গ্যাসের জন্য গতিশক্তির সমীকরণ। যদি বলা হয় যে 1 মোল গ্যাসের জন্য বা 1 গ্রাম অণু গ্যাসের জন্য গতিশক্তি কত, সেটা হবে 3/2 RT পরিমাণ। এই ইকুয়েশনগুলো দেখলাম আমরা। তারপরে যেটা
দেখব 4 নম্বর ইকুয়েশন, মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। মূল গড় বর্গবেগকে আমরা সি দিয়ে বা সিআরএমএস দিয়ে ডিনোট করি। মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। সেটা কিভাবে হয়? আমরা জেনেছি পিভি সমান 1/3 mc স্কোয়ার, আবার n সমান 1 মোল হলে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে জানি পিভি সমান RT। তাহলে আমরা এই পিভি আর এই পিভি যেহেতু সমান 1/3 mc স্কোয়ার সমান বলতে পারি RT। আমরা সম্পর্ক নির্ণয় করছি সি আর টি এর মধ্যে। তাহলে সি বলতে এখানে সিআরএমএস সিআরএমএস কে নির্দেশ করব আমরা। তাহলে সিআরএমএস সমান যদি লিখতে যাই, সি স্কোয়ার, সিটাকে আলাদা করতে হবে, সি স্কোয়ার সমান দাঁড়াবে 3RT বাই এম। তাহলে সি বা সিআরএমএস সমান হবে √3RT বাই এম। এখানে সি বা সিআরএমএস বলতে পারি এটাকে। এখন এই সমীকরণে আর এর মান ফিক্সড, কারণ আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক 8.31, যেটা আমরা জানি জুল পার মোল পার কেলভিন, আর এম হচ্ছে যে কোনো গ্যাসের জন্য আণবিক ভর, তার মানটাও ফিক্সড। তাহলে এই 3 সেটা একটা ফিক্সড মান। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি সি ইজ প্রপোর্শনাল টু √T, বাকি মানগুলোকে কনস্ট্যান্ট ধরে 3R বাই এম, এই মানটাকে যদি ধ্রুবক ধরি তাহলে আমরা লিখতে পারি সি ইজ প্রপোর্শনাল টু √T। তাহলে এটা দাঁড়াচ্ছে কার সাথে সম্পর্ক? কোনো গ্যাসের ক্ষেত্রে মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, এই সম্পর্কটা। লাস্ট আরেকটা সম্পর্ক আমরা দেখব, যে এক মোল গ্যাসের জন্য গতিশক্তি আমরা দেখেছি, সেটা যদি বোল্টজম্যান কনস্ট্যান্ট ইউজ করে আমরা লিখতে চাই গতিশক্তি, অথবা যদি বলতে চাই আমরা একটু আগে যে গতিশক্তিটা দেখেছি সেটা এক মোল গ্যাসের জন্য গতিশক্তি, সেটা না করে আমরা একটি অণুর গতিশক্তি যদি নির্ণয় করতে চাই, একটি অণুর গতিশক্তি, সেই সমীকরণটা যদি নির্ণয় করতে চাই সেটা দাঁড়াবে ই প্রাইম সমান 3/2 KT, যেখানে কেটাকে বলা হচ্ছে এখানে বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট, এই ধ্রুবকটার মান মনে রাখতে হবে। আগে আমরা দেখি ধ্রুবকটার মান কত পাই। আমরা এক মোল গ্যাসের জন্য একটু আগে যে নির্ণয় করেছি, এক মোল গ্যাসের জন্য গতিশক্তি পেয়েছিলাম 3/2 RT। এক মোল গ্যাসের গতিশক্তি পেয়েছিলাম 3/2 RT। এখন এক মোল গ্যাস বলতে আমরা কি বুঝি? এক মোল গ্যাসে টোটাল কতটা অণু থাকে? এক মোল গ্যাসে অণুর সংখ্যা আমরা জানি সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অণুর সংখ্যা হলো সেটা অ্যাভোগাড্রো সংখ্যা ধরা হয় Na সমান 6.023 × 10⁻23T। এক মোল গ্যাসে অণুর সংখ্যা এতটুকু। আমরা একটু আগে দেখেছি এক মোল গ্যাসের গতিশক্তি যদি এত, তার মানে এতটি, অর্থাৎ 6.023 × 10⁻23T অণুর গতিশক্তি হচ্ছে 3/2 RT। তাহলে Na সংখ্যক অণুর জন্য গতিশক্তি হলো 3/2 RT। আমরা একটি অণুর গতিশক্তি নির্ণয় করতে চাচ্ছি, সুতরাং একটি অণুর গতিশক্তি হবে 3/2 R ডিভাইডেড বাই Na ইন্টু T। এখানে R ডিভাইডেড বাই Na এটি একটি কনস্ট্যান্ট টার্ম। R হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, Na হচ্ছে এক মোল গ্যাসে অণুর সংখ্যা, যেটা 6.023 × 10⁻23। এই রেশিওটাকে কে হিসেবে ধরা হয়, অর্থাৎ বোল্টজম্যান কনস্ট্যান্ট 3/2 KT। R বাই Na এই রেশিওটাকেই বলা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, যেটাকে কে দিয়ে ডিনোট করা হচ্ছে। আমরা যদি মান বসাই 8.314, Na হচ্ছে 6.023 × 10⁻23T,
তাহলে এই বোল্টজম্যান ধ্রুবকের মান আমরা পাবো 1.38 ইন্টু 10⁻⁻23 এই বোল্টজম্যান ধ্রুবকের মান। ঠিক আছে, তো এই বোল্টজম্যান ধ্রুবকের মানটা জানা থাকতে হবে এবং তার একক হবে জুল পার কেলভিন। আমাদের যদি মোলার গ্যাস ধ্রুবকের একক বসাই আর অ্যাভোগাড্রো সংখ্যা সেটার মান বসিয়ে সেই একক হিসেব করি, সেটা হবে, কারণ NA হচ্ছে পার মোল, তাহলে এখানে আমার আর এর একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন, আর নিচে যেহেতু NA পার মোল হিসেব করছি, পার মোলটা চলে গেলে এখানে থাকবে বোল্টজম্যান কনস্ট্যান্টের মানটা একক হবে জুল পার কেলভিন। বোল্টজম্যান কনস্ট্যান্ট তোমরা যদি মুখস্থ না থাকে সমস্যা নেই, কনস্ট্যান্টের মানটা R/NA এতটুকু মনে থাকলে যে মোলার গ্যাস ধ্রুবক আর অ্যাভোগাড্রো সংখ্যার অনুপাতটাকেই বোল্টজম্যান কনস্ট্যান্ট বলা হয়, তাহলে তোমরা এই কনস্ট্যান্টটা নির্ণয় করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটি অণুর গতিশক্তি পেলাম 3/2 kT। এখন যদি n সংখ্যক অণু হয় সেক্ষেত্রে এটি দাঁড়াবে 3/2 nkT। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। এটা হলো একটি অণুর গতিশক্তি। এর আগে আমরা দেখেছি 1 মোল গ্যাসের গতিশক্তি। 1 মোল আর একটি অণু কিন্তু একই বিষয় নয়। এরপরে আমরা যে জিনিসটা জানবো, গড় মুক্ত পথ। যখন তোমাদেরকে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো বলেছিলাম, সেখানে গড় মুক্ত পথের একটা টার্ম ছিল। গড় মুক্ত পথ হচ্ছে, আমরা জানি গ্যাসের অণুগুলো পরস্পর সংঘর্ষ হয় ছোটাছুটির কারণে, তাদের মধ্যে ধাক্কা হয়। তো এরকম যে কোনো একটা অণুর পরপর দুটি ধাক্কায় সে কতটুকু পথ গমন করে তাকে তার মুক্ত পথ বলে। আর সেই সবগুলো ধাক্কার গড় যদি আমি নিই তাহলে সেটাকে গড় মুক্ত পথ বলা হয়। ঠিক আছে, তাহলে গড় মুক্ত পথকে ল্যামডা দিয়ে ডিনোট করা হয়। ল্যামডা সমান আমরা লিখতে পারি যে ধাক্কায় মোট অতিক্রান্ত পথ, ধাক্কার ক্ষেত্রে ধাক্কার মোট অতিক্রান্ত পথ, আর ডিভাইডেড বাই কতটা ধাক্কা সে খেলো, সেটাকে বলা হয় গড় মুক্ত পথ। ঠিক আছে, সাধারণত এটাকে ল্যামডা দিয়ে ডিনোট করা হয়। ল্যামডা সমান ধাক্কার সংখ্যা s, ধাক্কার মোট পথ দূরত্বটা s, ধাক্কার সংখ্যা n হলে গড় মুক্ত পথ s/n। ধাক্কার গড় মুক্ত পথের বেশ কয়েকটা ইকুয়েশন রয়েছে, মূলত 3টা ইকুয়েশন রয়েছে। বিজ্ঞানী ক্লসিয়াস, বিজ্ঞানী ম্যাক্সওয়েল এবং বিজ্ঞানী বোল্টজম্যান, তিনজনের 3টা ইকুয়েশন রয়েছে। প্রথমত বিজ্ঞানী ক্লসিয়াস, যেটা তার ইকুয়েশন নির্ণয়ের ক্ষেত্রে বিবেচনা করেন যে কোনো একটা গ্যাসের যদি কোনো একটা জায়গায় আবদ্ধ গ্যাস থাকে, সেক্ষেত্রে একটা গ্যাস অণু বা কিছু সংখ্যক গ্যাস অণুর গতি বিবেচনা করে বাকিগুলো গতিহীন বিবেচনা করে তিনি এই তার রাশিমালা, গড়মুক্ত পথের রাশিমালা বিজ্ঞানী ক্লসিয়াস অনুসারে যেটি পাই আমরা, সেটা হচ্ছে 1/π সিগমা স্কোয়ার এন, কোথাও কোথাও a স্কোয়ার এন বলা হচ্ছে, কোথাও সিগমা স্কোয়ার এন বলা হচ্ছে। এখানে সিগমা হলো একটা অণু যদি আমি বিবেচনা করি, সেই অণুর ব্যাস হলো সিগমা, এন হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। আমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিই, সেখানে একক আয়তনে টোটাল অণুর সংখ্যা হচ্ছে এন পরিমাণ। আর পাই কনস্ট্যান্ট ভ্যালু, ল্যামডা হচ্ছে গড়মুক্ত পথ। বিজ্ঞানী ক্লসিয়াসের অনুসারে গড়মুক্ত পথের সমীকরণটা হচ্ছে 1/π সিগমা স্কোয়ার এন। ঠিক আছে, এখন এই সমীকরণ অনুসারে আমি যদি উপরে নিচে এম দিয়ে গুণ করি, পাই এম সিগমা স্কোয়ার এন, সেক্ষেত্রে দাঁড়ায় এম আর এন মিলে আমরা লিখতে পারি রোগ, কারণ এম আর এন যদি গুণ করি সেটা দাঁড়াচ্ছে একক আয়তনে, এন হচ্ছে অণুর সংখ্যা আর এম হচ্ছে একটি অণুর ভর, তাহলে একক আয়তনে গ্যাস অণুর ভর, সেটাকেই তো আমরা ঘনত্ব বলি। তো সেই হিসেবে এম এন মিলে ঘনত্ব যদি হয়, এটাকে লেখা যায় এম ডিভাইডেড বাই পাই সিগমা স্কোয়ার রো, বা ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/ρ, যেখানে
রো হচ্ছে ঘনত্ব, ল্যামডা হচ্ছে গড় মুক্ত পথ, এম অণুর ভর, পাই অণুর ব্যাস, এগুলো যদি ফিক্সড মান হয় তাহলে রো আর সিগমা পরস্পর, রো আর ল্যামডা পরস্পর ব্যস্তানুপাতিক। আমরা এটা ক্লসিয়াসের ইকুয়েশন থেকে পাচ্ছিলাম, যে একটু আগে বলেছিলাম ক্লসিয়াস তার গড়মুক্ত পথের স্বীকার্য বা গড়মুক্ত পথের সমীকরণ প্রদান করার সময় একটা অণুকে, একটা সিস্টেমের বা একটা নির্দিষ্ট জায়গার একটা অণুকে গতিশীল ধরে বাকি অণুগুলোকে স্থির বিবেচনা করে তার এই সমীকরণ প্রদান করেন। কিন্তু এই লিমিটেশনকে কাটিয়ে বিজ্ঞানী ম্যাক্সওয়েল এবং বিজ্ঞানী বোল্টজম্যান গড়মুক্ত পথের আরো দুটি সমীকরণ প্রদান করেন। বিজ্ঞানী বোল্টজম্যানের সমীকরণ অনুসারে গড়মুক্ত পথের সমীকরণটা হচ্ছে ল্যামডা সমান 3/4 1/পাই সিগমা স্কোয়ার এন। সেই পাই ফিক্স ভ্যালু, সিগমা অণুর ব্যাস, এন হচ্ছে একক আয়তনের অণুর সংখ্যা, টার্মগুলো একই। আর ম্যাক্সওয়েল, তোমরা যখন ম্যাথ করবে যদি ইকুয়েশন উল্লেখ করা না থাকে কার ইকুয়েশন, তাহলে ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা ফলো করেই ম্যাথগুলো করবে। পাই সিগমা স্কোয়ার এন, যেখানে সিগমা অণুর ব্যাস, এন হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। আমি যেটা বলছি, তিনটা ইকুয়েশন থাকলেও যখন তোমরা ম্যাথ আসবে এবং ম্যাথে উল্লেখ করা থাকবে না যে গড়মুক্ত পথ ক্লসিয়াসের সমীকরণ অনুসারে গড়মুক্ত পথ বের করো, নাকি বোল্টজম্যান নাকি ম্যাক্সওয়েল, কোন ইকুয়েশন ফলো করবে সেটা যদি বলা না থাকে প্রশ্নে, আমরা ম্যাক্সওয়েলের ইকুয়েশন ফলো করেই গড়মুক্ত পথ বের করব। বোল্টজম্যান এবং ক্লসিয়াসের যদি উল্লেখ করা থাকে তাহলে সেটা ব্যবহার করব, তা না হলে ম্যাক্সওয়েলেরটা ব্যবহার করব। আমরা ম্যাথে প্র্যাকটিস করলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। প্র্যাকটিস অংশে দেখাবো আমি তোমাদেরকে। এরপরে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা বলতে কি বুঝি, কোনো একটা সিস্টেমের বা কোনো, যদি গ্যাসের ক্ষেত্রে বলি, কোনো গ্যাসের অণুর গতির অবস্থা সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, অণুর গতি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে কয়টা স্থানাঙ্কের প্রয়োজন সেগুলোকে বলা হয় সেই অণুর স্বাধীনতার মাত্রা। প্রকাশের জন্য যে কয়টি স্থানাঙ্ক প্রয়োজন সেটাকেই বলা হচ্ছে স্বাধীনতার মাত্রা। এক্সাম্পল দিলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। যেমন ধরো কোনো একটা রুমে ফ্যান চলছে, তো ফ্যান যখন চলে তখন এই ফ্যান বা ফ্যানের যে অবস্থান নির্ণয় করার জন্য আমার এখানে কয়টা স্থানাঙ্ক দরকার, তিনটা অ্যাক্সিস বরাবর তিনটা স্থানাঙ্ক দরকার, এক্স ওয়াই জেড, তিন অ্যাক্সিস বরাবর তিনটা স্থানাঙ্ক দরকার এই ফ্যানের গতি বর্ণনা করার জন্য। তার মানে এর স্বাধীনতার মাত্রা হবে 3। অর্থাৎ গতি বর্ণনার জন্য যে কয়টা রাশি প্রয়োজন হবে তাকে বলা হবে তার স্বাধীনতার মাত্রা। কোনো বস্তুর যদি শুধুমাত্র রৈখিক গতি থাকে, এই স্বাধীনতার মাত্রা 3 ধরনের গতির উপর ডিপেন্ড করে। যেমন রৈখিক গতি হলে কোনো বস্তুর, তাহলে 3টা অ্যাক্সিস বরাবর স্বাধীনতার মাত্রা, সাধারণত স্বাধীনতার মাত্রাকে এফ দিয়ে ডিনোট করা হয়। তো রৈখিক গতির বেলা এফ সমান হবে 3, যেহেতু 3টা অ্যাক্সিস বরাবর গতিটা লিমিটেড। যদি আবর্তন হয়, কোনো কোনো বস্তু ঘুরতে থাকে, যদি তার আবর্তন ব্যাখ্যা করতে চায়, আবর্তন সাধারণত এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর হয়। আবর্তনটা ওয়াই অ্যাক্সিস বরাবর এভাবে ঘুরে, বা এক্সিস অর্থাৎ এক্স ওয়াই অ্যাক্সিস না, আমরা যেটা বলতে পারি লম্ব আর ভূমি বরাবর আবর্তনটা হয় সাধারণত লম্ব আর ভূমি বরাবর, সেক্ষেত্রে স্বাধীনতার মাত্রা দাঁড়াবে 2। কোনো বস্তুর ক্ষেত্রে যদি কম্পন বিরাজ করে, অনেক বস্তু তার নিজস্ব জায়গায় থেকে ডানে বাঁয়ে কাঁপতে থাকে, তাহলে যে কয় দিকে সে কাঁপবে সে কয় দিকে হিসেব করে, যেমন 2 দিকে যদি তার কম্পন হয় তার স্বাধীনতার মাত্রা হবে 2। এভাবে আমরা কোনো বস্তুর গতি বর্ণনা যতগুলো দিক প্রয়োজন সেগুলোকে তার স্বাধীনতার মাত্রা বলা হয়। স্বাধীনতার মাত্রা নির্ণয়ের একটা সাধারণ সূত্র হচ্ছে এফ সমান 3a - b। এই সূত্র দিয়ে সহজভাবে আমরা যদি কোনো গ্যাসের
জন্য, বিশেষ করে আমরা এই চ্যাপ্টারটা তো পড়ছি গ্যাসের জন্য, স্বাধীনতার মাত্রা বের করতে বলা হয়, সেটা বের করতে পারবো। এখানে এ বলতে কি বোঝাচ্ছে? এ বলতে বোঝাচ্ছে যে একটা অণুতে পরমাণুর সংখ্যা, আর বি বলতে বোঝাচ্ছে পরমাণুর মধ্যে বন্ধন সংখ্যা। গ্যাসের ক্ষেত্রে যেহেতু বলছি পরমাণুর মধ্যে বন্ধন সংখ্যা কয়টি, বন্ধন সংখ্যা, সেটা দিয়ে স্বাধীনতার মাত্রা ডিনোট করা হচ্ছে। যেমন আমি একটা ছোট্ট চার্ট যদি তোমাদের দেখাতে চাই, যে প্রথমত এক পরমাণু গ্যাস, এক পরমাণুক যাদের এক পরমাণবিক গ্যাস, যেমন হিলিয়াম হতে পারে, তারপরে নিয়ন হতে পারে, একটা পরমাণু থাকে তাদের, তাহলে এক্ষেত্রে আমার যদি অণুতে পরমাণুর সংখ্যা সেটা এ দিয়ে ডিনোট করি, এ, আর অণুতে বন্ধন সংখ্যা সেটা হচ্ছে বি দিয়ে ডিনোট করছি, একটু আগে তো লিখলাম সেটা, আর হচ্ছে এফ সমান 3a মাইনাস বি, এই সূত্র আমরা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এই সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, এক পরমাণু গ্যাসের বেলায় আমার কি হয়, যেমন হিলিয়াম, নিয়ন, একটা অণু থাকে, তাহলে অণুতে পরমাণুর সংখ্যা কত, এ সমান হবে 1। বন্ধন সংখ্যা, একটা অণু থাকে তাদের মধ্যে কোনো বন্ধন নাই, তার মানে বন্ধন সংখ্যা 0। সেক্ষেত্রে আমার যে স্বাধীনতার মাত্রা এফ সমান দাঁড়াবে 3, কারণ অণুতে পরমাণুর সংখ্যা হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1। আমি যদি চিত্র হিসেবে বিবেচনা করি, এক পরমাণবিক গ্যাস, এটা একটা এক পরমাণবিক গ্যাস, তার অণুতে পরমাণবিক সংখ্যা এ হচ্ছে 1, কোনো বন্ধন সৃষ্টি হয়নি বলে বন্ধন সংখ্যা 0, তাহলে 3a বাই মাইনাস বি সূত্র অনুযায়ী এফ সমান দাঁড়াচ্ছে 3। আমরা যদি দ্বিপরমাণবিক গ্যাসের বেলায় যদি বলি, যেমন দ্বিপরমাণবিক গ্যাস, দ্বিপরমাণুক গ্যাসের বেলায় যদি বলি, সেটা হতে পারে অক্সিজেন, হতে পারে নাইট্রোজেন, হতে পারে, তাদের গঠন কিরকম হয়, যেমন অক্সিজেন যদি বলি ও এরকম। আর যদি এ বি দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, এ হচ্ছে পরমাণুর সংখ্যা, 2টা পরমাণু, আর এখানে বন্ধন হচ্ছে একটা। তাহলে এবার আমরা হিসেব করি, এক্ষেত্রে কি হয়, অণুতে পরমাণুর সংখ্যা হলো 2টা, অক্সিজেন যেহেতু 2টি পরমাণু রয়েছে, বন্ধন সংখ্যা একটা বন্ধন, তার মানে বন্ধন সংখ্যা হচ্ছে 1, তো আমার স্বাধীনতার মাত্রা দাঁড়াবে 5। 3 ইন্টু 2 মাইনাস 1, তাহলে দাঁড়াচ্ছে স্বাধীনতার মাত্রা 5 দ্বিপরমাণবিক গ্যাসের বেলায়। এগুলো মুখস্থ রাখার প্রয়োজন নেই, মুখস্থ কেউ করলে করতে পারে, সহজভাবে সূত্র দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারছি, মুখস্থ করার প্রয়োজন নেই। এখন যদি ত্রিপরমাণবিক গ্যাস হয়, সাধারণত ত্রিপরমাণু গ্যাস পর্যন্তই নির্ণয় করা হয়, এবং সেটা যদি বদ্ধ হয়, যেমন আমরা যদি ওজোন গ্যাস কনসিডার করি, উদাহরণ হিসেবে ওজোন কিরকম হয়, অক্সিজেনের 3টা পরমাণু, তাদের মধ্যে বন্ডিংও 3টা, তাহলে অণুতে পরমাণুর সংখ্যা 1 2 3টা, বন্ড 1 2 3টা, বন্ধন সংখ্যাও 3, তাহলে সেক্ষেত্রে আমার স্বাধীনতার মাত্রা দাঁড়াবে সেটা 6, যেহেতু 3 ইন্টু 3 9 মাইনাস 3 সমান 6। এটা হলো ত্রিপরমাণবিক অণুর ক্ষেত্রে যদি বদ্ধ হয়, অণুগুলো বদ্ধ থাকে। আর যদি এমন হয় যে ত্রিপরমাণু কিন্তু বদ্ধ নয়, খোলা বা উন্মুক্ত, সেক্ষেত্রে কি হয়, যেমন কার্বন ডাই অক্সাইড, এটাও ত্রিপরমাণু, কিন্তু কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে খোলা, এখানে লুপ নেই বা কোনো বদ্ধ অবস্থা নেই, তাহলে এখানে পরমাণুর সংখ্যা হচ্ছে 3টা, CO2 3, পরমাণুর সংখ্যা 3টা, কিন্তু বন্ধন সংখ্যা যদি বলি, এই যে বন্ডের, সেখানে হচ্ছে 2, তাহলে এফ সমান দাঁড়াচ্ছে 7। এইভাবে আমরা যে স্বাধীনতার মাত্রা নির্ণয় করতে পারি, সেটা মুখস্থ
করার প্রয়োজন নেই। এক পরমাণুর বেলায়, দ্বিপরমাণুর বেলায়, ত্রিপরমাণু গ্যাসের বেলায় এভাবে স্বাধীনতার মাত্রাগুলো নির্ণয় করতে পারি। ম্যাথে বিশেষ করে এমসিকিউ টাইপ প্রশ্নে এই জিনিসগুলো থেকে থাকে, তো এটা একটু খেয়াল করবে। এরপর শক্তির সমবিভাজন নীতি কি? কোনো পদার্থের গড় গতি শক্তি অর্থাৎ মোট যে শক্তি সেটা স্বাধীনতার মাত্রার মধ্যে বণ্টিত হয়। স্বাধীনতার মাত্রা তো আমরা একটু আগে দেখলাম, মাত্রার মধ্যে বণ্টিত হয় এবং প্রত্যেকটি অণুর স্বাধীনতার মাত্রার সাথে সংশ্লিষ্ট যে শক্তি সেটা হচ্ছে হাফ কে টি পরিমাণ। ঠিক আছে, হাফ কে টি কোথা থেকে পাচ্ছে? আমরা একটু আগে যে ইকুয়েশনগুলো দেখিয়েছিলাম সেখানে একটা ইকুয়েশন দেখছিলাম, একটা অণুর গতিশক্তি 3/2 কেটি দেখিয়েছিলাম তোমাদেরকে, সেখানে ছিল। তো সেরকম যেমন কোনো অণুর ক্ষেত্রে, যেমন এক পরমাণুক অণু যদি হয়, একটু আগে দেখেছি এক পরমাণুক অণুর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে 3/2 কেটি। তাহলে একটা অণুর সাথে সংশ্লিষ্ট শক্তির গতিশক্তি যদি হাফ কেটি হয়, আমরা এক পরমাণুক অণুর বেলায় স্বাধীনতার মাত্রা F=3 দেখেছি। তাহলে তিনটা স্বাধীনতার মাত্রার জন্য তার সংশ্লিষ্ট শক্তি হবে হাফ কেটি, সংশ্লিষ্ট শক্তির মান হবে হাফ কেটি। এটাই হলো শক্তির সমবিভাজন নীতি, অর্থাৎ যে কয়টা স্বাধীনতার মাত্রা থাকবে তার মধ্যে সেই অনুযায়ী বিশ্লিষ্ট হবে। যেমন দ্বিপরমাণবিক যদি গ্যাস হয়, দ্বিপরমাণবিক গ্যাসের জন্য তাহলে আমার শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী একটা অণুর গড় শক্তি কত হবে? দ্বিপরমাণু গ্যাসের জন্য হবে 5/2 কেটি। সহজ কথায় এই সূত্রটা হচ্ছে, শক্তি নির্ণয়ের এই সূত্রটা হচ্ছে F/2 কেটি, যেখানে F এর ভ্যালু আমরা 2, 3, 5, 7 অর্থাৎ এক পরমাণু, দ্বিপরমাণু ইত্যাদি হিসেবে পেয়েছিলাম। তাহলে দ্বিপরমাণু অণুর বেলায় প্রতিটা অণুর গড় শক্তি হবে 5/2 কেটি। সেরকম যদি অণুর সংখ্যা আরো বাড়ে, দ্বিপরমাণবিক না হয় ত্রিপরমাণবিক হয়, তাহলে তার জন্য হবে 7/2 কেটি। এভাবে করে টোটাল শক্তিটা বিভাজিত হয়। একটা অণুর সাথে সংশ্লিষ্ট শক্তি হচ্ছে 1/2 বা হাফ কেটি। তাহলে স্বাধীনতার মাত্রা যদি 3 হয়, তিনটার সাথে সংশ্লিষ্ট শক্তি হবে 3/2 কেটি। স্বাধীনতার মাত্রা যদি 5 হয়, দ্বিপরমাণবিক গ্যাস হয়, তার জন্য সংশ্লিষ্ট শক্তি হবে 5/2 কেটি। এইভাবে আসলে হিসেবটা করা হয়, শক্তির সমবিভাজন নীতি এটা বলা হয়। আর একটা অণুর জন্য শক্তির পরিমাণ হচ্ছে হাফ কেটি। তো আমরা এই চ্যাপ্টারে প্রথম অংশে বেশ কিছু টপিক দেখলাম। নেক্সট ক্লাসে আমরা জলীয় বাষ্প, বায়ুর চাপ ইত্যাদি বিষয়গুলো নিয়ে এবং কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাস ফলো করবে। শেষের দিকে ক্লাসগুলো প্রয়োজন নাই বা গুরুত্বহীন এটা মনে না করে ক্লাসগুলো মনোযোগের সাথে ফলো করবে আশা করছি। সবাই ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদেরকে।